পুরো সেন্সর বোর্ড সহ ওটাকে জমজমের পানি দিয়ে ধোয়া উচিত। পুরো বিল্ডিংটাকে জমজমের পানি দিয়ে ধোয়া উচিত, কলুষিত হয়ে গেছে। সেন্সর নিয়ে কথা হচ্ছিল, আপনি বললেন সেন্সরের কথা। আপনি একটা কথা বলেছেন একটা গণমাধ্যমে যে সেন্সরে দীপিকার রান দেখানো যায়, কিন্তু আমরা মানে ভারতীয় ফিল্মগুলোতে দীপিকার রান দেখানো আমাদের সেন্সরে ছেড়ে দিয়ে আমাদের হলে ছেড়ে দেয়, মুক্তি দিয়ে দেয়। কিন্তু আমরা যদি একটু ভায়োলেন্স কিংবা আমাদের কোনো নায়িকাকে যদি আমরা একটু এতটুকু উঠাই তাহলেই সমস্যা। আপনি কি সেন্সর পদ্ধতি বাতিল চাচ্ছেন? তাহলে পুরো বোর্ড সহ, পুরো সেন্সর বোর্ড সহ ওটাকে জমজমের পানি দিয়ে ধোয়া উচিত। পুরো বিল্ডিংটাকে জমজমের পানি দিয়ে ধোয়া উচিত, কলুষিত হয়ে গেছে। 50 কোটি টাকার বিল্ডিং, বাট ওখানে যা হয় জমজমের পানি ঢেলে ঢেলে এটাকে দেখেন না ওখানকার যেসব সেন্সর বোর্ডে যেসব সদস্য তারা কি কথা লিখছে। এই যে আলো আসবে গ্রুপে গরম পানি ঢেলে দিতে চান। আর এই সেন্সর বোর্ডে কিছু লোক আছে যারা একসময় অশ্লীল ছবি বানাতো। তারা এই সেন্সর বোর্ডে বিগত কয়েকবার ধরে, আপনি নাম বলতে চাই না, আপনারা রিসার্চ করলে বের হয়ে যাবে। তো পুরো সেন্সর বোর্ডটাকে জমজমের পানি দিয়ে উপর থেকে হেলিকপ্টার থেকে ওই যে হেলিকপ্টার থেকে ইউজ করেন, হেলিকপ্টার দিয়ে ধোয়া উচিত। সেন্সর বোর্ড, আমাদের সেন্সর বোর্ডের আইন তো হচ্ছে 1963 সালের যে লটা, সেটাকে আদলে রেখে আমাদের তো সব কিছু চেঞ্জ করা উচিত। আচ্ছা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হয়, ডিমের দাম বাড়ে, কিন্তু সিনেমার দাম বাড়ে না কেন? মানে বাজেটের কারণ সিনেমাতে লাভ নাই। তাই সিনেমাতে যদি বাংলাদেশের ডিস্ট্রিবিউশন সিস্টেমটা যদি প্রপার হতো, সিনেমার থেকে যদি মানুষ ওই লাভটা আগের মতো দেখতে পারতো, তাহলে সিনেমার বাজেট বাড়তো। আমরা আমাদের সিনেমাকে এমনভাবে এটাকে নষ্ট করে ফেলেছি দেশীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রের কারণে। সিনেমা এখন আর কোনো লাভজনক ব্যবসা না। আলটিমেটলি তো ফিল্ম ইজ এ বিজনেস। আপনার যদি বিজনেসটা প্রপারলি না হয়, এখানে মানুষ কেন ইনভেস্ট করবে? সো এই কারণে লাভ হয় না। আর আমরা যারা মগা আছি, আমরা যারা বোকা আছি, তারা আমরা সিনেমা নিয়ে পড়ে আছি। আমরা কষ্ট করে টাকা জোগাড় করি, একটা সিনেমা বানাই, লস খাই, আবার মন খারাপ করে কয়েক বছর ঘুরে ফিরে বেড়াই, এটা করি ওইটা করি, আবার কিছু টাকা জমাই, আবার যে লাভ দিই। তো এটা তো নেশার মতো। আপনি বলেছেন যে ডিরেক্টররা কখনো সুখী হতে পারে না, ডিফিকাল্ট। বাংলাদেশের প্রেক্ষাপটে একজন ফিল্ম মেকার বা একজন আর্টিস্টের সুখী হওয়াটা, স্পেশালি পারিবারিক জীবনে, খুবই ডিফিকাল্ট। পারিবারিক জীবনে কেন? কারণ আমরা অনেক বেশি স্ট্রাগল করি, আমরা সেই পরিবারকে সেই সময়টা দিতে পারি না। পরিবার যেটা, আমরা তো সারাক্ষণ স্ট্রাগল করতেছি, আমার যেটা ন্যায্য সেটাই তো আমি পাচ্ছি না। তা আপনি যখন ন্যায্যটা পাবেন না, আপনাকে তো বাঁচার জন্য অনেক কিছু করতে হবে। এক্সেপশন ক্যানট বি এক্সাম্পল। you have to look at the average, and you have to look at the average for the last 10 to 15 years. ওটা যদি দেখবেন যে the industry has collapsed. এটাকে টেকনিক্যালি পাশের দেশের কাছে ইন্ডাস্ট্রিটাকে দিয়ে দেওয়ার পায়তারা চলতেছে, এবং অলমোস্ট তারা গত সরকার এটা করে দিয়ে গেছে যাতে আমাদের ইন্ডাস্ট্রিটা স্লোলি ওদের হাতে চলে যায়। এই যে 20 কোটির মার্কেটটা, এটা যাতে পাশের দেশের হাতে চলে যায়। এবং পাশের দেশও স্বাভাবিক, আমি কি চাইবো না আমার পাশের বাসায় যদি একটা প্লট থাকে ওইটাকে নিয়ে নেওয়ার জন্য। সো ওরাও চিন্তা করছিল এই দেশের ইন্ডাস্ট্রিটাকে কীভাবে নিবে। আমাদের সরকারের যারা দোসর বা সরকারের যারা আছে, তারা এটা পথটা করে দিয়েছে। তাহলে কি যৌথ প্রযোজনা সিনেমাগুলো যেগুলো হচ্ছে, সেটাও কি একটা ষড়যন্ত্রের কারণেই হচ্ছে আপনি বলছেন? না, এখন কোনো যৌথ প্রযোজনা সিনেমা হচ্ছে না। যৌথ প্রযোজনা সিনেমা বন্ধ অনেক, আমি যতদূর জানি অলমোস্ট 5 বছরের উপর ধরে। আর মুজিবের মতো যে সিনেমাটা হচ্ছে, ওটা যৌথ প্রযোজনা। ওটা আওয়ামী লীগ সরকার আর মোদি সরকারের একটা পারস্পরিক ভালোবাসার ফসল। যৌথ প্রযোজনা বন্ধ আছে। যৌথ প্রযোজনা যদি হয়, প্রপারভাবে হওয়া উচিত, গাইডলাইন্স মেনে হওয়া উচিত। ওইটা নিয়ে আমার অসুবিধা নেই। ওইটা যদি হয়, দুই দেশের শিল্পীরা একসাথে কাজ করবে, এটা নিয়ে। বাট আমার দেশের মানে এই যে হিন্দি ছবিগুলো যে বাংলাদেশে আসে, এটার বদলে কিন্তু বাংলাদেশ থেকেও একটা ছবি যায়। তো আপনি আনলেন পাঠান আর পাঠাইলেন পাঙ্কু জামাই, আপনার ছবি যে এয়ারপোর্টের বক্সের মধ্যে পড়ে থাকলো, আর ওর ছবি এসে আমার দেশ থেকে, পুরা দেশ থেকে টাকা নিয়ে চলে গেল। ওইটা তো বৈষম্য। আপনার যখন সিনেমা মুক্তি পেত, তখনই এই হিন্দি সিনেমাগুলো ঢুকে যেত, এবং এটা নিয়ে আপনি অনেক বেশি ক্ষোভ প্রকাশ করেছেন মিডিয়াতে বা অন্যান্য জায়গায়। আপনার কি মনে হয় আপনি ষড়যন্ত্রের শিকার? না, আমি ষড়যন্ত্রের শিকার না। আমার দেশ, আমার চলচ্চিত্র, আমার সংস্কৃতি ষড়যন্ত্রের শিকার। যেহেতু আমি এটার একটা পার্ট, সো আমিও এটার শিকার। হিন্দি সিনেমা কেন, সারা পৃথিবীর সিনেমা বাংলাদেশে আসুক, আমার অসুবিধা নাই। বাট আমি আমার নিজের সিনেমাকে তো আগে প্রোটেক্ট করব। সিনেপ্লেক্সে হিন্দি ছবি আর ইংলিশ ছবি আপনি চালাবেন, ওদেরকে রাইট টাইমগুলো স্লট দিবেন, আর আমাদের ছবিগুলোকে দিবেন 11টা আর ওই 1টা আপনি দিয়ে রাখবেন ওই মিউজিয়ামে, আর্মি মিউজিয়ামে। যা এটা তো হয় না। হ্যাঁ, আবার ক্লিক করে গেলে সব কিছু ছাড়া এটা চালাবেন। তো এটা তো একটা পুরা মানে একটা ডাবল স্ট্যান্ডার্ড। আমার ছবিগুলোকে প্রোটেক্ট করে আপনি বাকিগুলো আনেন।
আপনি 60% বাংলাদেশি ছবিগুলো প্রপারলি প্রপার টাইমে শো টাইম দিয়ে চালান, 40% আপনি হিন্দি আর ইংলিশ চালান, অসুবিধা নেই। বাট আপনি খেলাটাই এমনভাবে খেলবেন যাতে আমি হেরে যাই, তাহলে তো হলো না। কিন্তু প্রতিযোগিতামূলক বাজার কেন আমরা সৃষ্টি করতে পারছি না? কেন আমরা কোয়ালিটি না উত্তোলন করে, কেন আমরা আসলে মানে কোয়ালিটি কেন না বাড়িয়ে আমরা কেন আসলে হিন্দি সিনেমা নিয়ে ভয় পাচ্ছি কেন? আমরা ভয় ওদের কোয়ালিটি থেকে আমরা না, অবশ্যই আমার এখন পাঠানের 300 কোটি টাকার বাজেটের সাথে 3 কোটি টাকার ওরা সাধারণত কম্পিট করতে পারবে না। আপনি আমাকে দেন 100 কোটি, দেন আমাকে, তারপর আমি বানাই, আমি যদি ফেল করি তারপর আপনি আমাকে, আপনি তো আজ পর্যন্ত এটা কখনো করেনই নাই। এই দেশে তো 100 কোটি টাকার সিনেমা হয় নাই, ওই অনন্ত দা জলিল ওর ওই মিথ্যাচার ছাড়া, যে 4 কোটি টাকার ছবি বানায় বলে 100 টাকা, ও তো ওর কথা বাদই দিলাম, ওনার কথা বাদই দিলাম, ওনার কথা বাদই দিলাম। তো আমরা তো সেই সুযোগ কখনো পাই নাই। এই যে ধরেন অপারেশন জ্যাকপট যে ছবিটা হচ্ছে, এটাও রং হ্যান্ডে গেছে। মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের সচিব টাকা পয়সা খেয়ে এটাকে দিয়ে দিছে এমন এক মানুষকে যে প্রযোজনা করতেছে, জীবনে সিনেমাই বানায় নাই, ডিরেক্ট করতেছে কে, কলকাতার এক ডিরেক্টর, যে আমার দেশের মুক্তিযুদ্ধকে সে আমার থেকে বেশি জানে। সো আপনাকে তো দেখতে হবে অনাচার কিভাবে হয়েছে, অত্যাচার কিভাবে হয়েছে, ষড়যন্ত্র কিভাবে হয়েছে। এবং দুঃখটা এটাই, এমন একটা সরকারের হাত দিয়ে হইল যেই সরকারটা নিজেদেরকে 71-এর পক্ষে, স্বাধীনতার পক্ষের সরকার বলে গেছে, এবং আমরা সেটা ছোটবেলা থেকে বিশ্বাসও করছি। আমাকে কালকে একজন একটা খুব ইম্পর্টেন্ট কথা জিজ্ঞেস করছে, বলছে ভাই এই যে জামাতের বিভিন্ন লোকজনকে বিভিন্ন জায়গায় ইম্পর্টেন্ট পজিশনে দেয়া হচ্ছে, এটাকে আপনি কিভাবে দেখেন? তাই বললাম তাই না, তো জামাতকে আমরা কেন হিট করি? জামাত হচ্ছে স্বাধীনতা বিরোধী দল, স্বাধীনতার বিপক্ষে ছিল। আমিও জামাতের সম্পর্কে আমার অনেক ধরনের সমালোচনা আছে। বাট বাংলাদেশের সবচেয়ে সাকসেসফুল ব্যাংকটার নাম কি ছিল? ইসলামী ব্যাংক। বাংলাদেশের সবচেয়ে সাকসেসফুল হসপিটাল চেইনটার নাম কি? ইবনে সিনা। এখন আমার সামনে 3টা লোক বসা, একটা হচ্ছে স্বাধীনতার পক্ষের আওয়ামী লীগের লোক, একজন হচ্ছে শহীদ জিয়ার সৈনিক যারা এই মুহূর্তে কিভাবে ক্ষমতাটা নিয়ে নেবে সেটা, আরেকটা হচ্ছে এমন একটা লোক যাকে আমি দেখতেছি তার ইয়েতে সাকসেস স্টোরি অনেক বেশি। এখন আমি একটা কাজ করাই তুলে আমি কাকে দিয়ে করাবো? এই 3টা লোকের মধ্যে আমি তাকেই তো দিব যাকে দিয়ে ভাই আমার জামাত বিএনপি আওয়ামী লীগ আমি বুঝি না, আমার কাজটা কে করবে, কি আমার কাজটা সৎভাবে করবে, সেই কারণে দিচ্ছে। জানি এইটা শোনার পর মানুষ বলবে যে আমি জামাতে জয়েন করছি। না ভাই, আমি জামাত না, বিএনপি না, হ্যাঁ আমি জামাত না, বিএনপি না, আওয়ামী লীগ না, বাম না, আমার দলটার নাম বাংলাদেশ উইথ এ ক্যাপিটাল বি। এই মুহূর্তে যাকে দিয়ে আমার কাজ হবে আমি তাকে দিয়ে কাজটা করাবো।